আমি আমি ওয়েলকাম জানাবো আজকের সেশনে। যে আজকে আপনি কিভাবে যে ইনভাইটেশন করার পরে আপনি যে প্রেজেন্টেশনটা করেছেন, অনেক প্রসপেক্ট আছে যে প্রেজেন্টেশনের পরেই সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আজকে আমি আপনার সাথে আলোচনা করব যে প্রসপেক্ট আপনার প্রেজেন্টেশন দেখার পরে সিদ্ধান্ত নেয় নাই, তাকে ফলো আপ দিতে হবে। অর্থাৎ ফলো আপের মাধ্যমে তার সিদ্ধান্তটা ফাইনাল করতে হবে। ফলো আপের উদ্দেশ্য কি, ফলো আপ কেন দিতে হবে, কখন দিতে হবে, কি অবস্থায় ফলো আপ দিব, ফলো আপের সময় কোন কোন পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। সো আমরা আলোচনাটার মধ্যে একেবারে আহ শতভাগ আমরা মনোযোগ দিব। প্রথমেই আমরা জানবো যে কেন ফলো আপ। আগে আমরা একটু ফলো আপটা দেখি যে শুধু কি নেটওয়ার্ক মার্কেটিং এই ফলো আপ আছে, নাকি পৃথিবীর অন্যান্য পেশায় ফলো আপ আছে। অবশ্যই পৃথিবীর সকল পেশায় ফলো আপ আছে। ফ্যামিলিতে ফলো আপ আছে, সমাজে ফলো আপ আছে, রাষ্ট্রে ফলো আপ আছে, ল পেশায় ফলো আপ আছে। ডাক্তার তার পেশেন্টকে ফলো আপ দিচ্ছেন, লয়ার তার ক্লায়েন্টকে ফলো আপ দিচ্ছেন, আপনার শিক্ষক তার স্টুডেন্টকে ফলো আপ দিচ্ছেন, মা তার সন্তানকে ফলো আপ দিচ্ছেন, বড় ভাই তার ছোট ভাইকে ফলো আপ দিচ্ছেন। এভাবে প্রতিটা স্তরে একটা কর্পোরেট কোম্পানিতে ম্যানেজার তার আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ফলো আপ দিচ্ছেন, এমডি তার আপনার জুনিয়রকে ফলো আপ দিচ্ছেন। এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পেশায় ফলো আপ আছে। ফলো আপের উদ্দেশ্য হচ্ছে এক্সপেক্টেড রেজাল্টটা বের করে নিয়ে আসা। আপনি যদি ফলো আপ না দেন, তাহলে এক্সপেক্টেড রেজাল্টটা আপনি প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে আহ, হয়তো আরো বেশি পরিমাণে পরিশ্রম করতে হতে পারে যদি আপনি ফলো আপটা না দিতে পারেন। দেখুন, ব্রায়ান ট্রেসি তার সেলসের একটা বইতে লিখেছেন যে আমরা অনেক সময় একবার দুবার ফলো আপ দিই বা তিনবার ফলো আপ দেওয়ার পরে আমরা কি হয়ে যাই, টায়ার্ড বা ক্লান্ত হয়ে যাই। ব্রায়ান ট্রেসি বলতেছেন যে ওয়ার্ল্ডে আপনার 90% সেলস কনভার্সন হয় বা সাকসেসফুলি আসে যদি আপনি সেটা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ইভেন 11তম বার ফলো আপ দেওয়ার পরেও অনেক সেলস আপনার কি হয়, ক্লোজ হয়। সো আমরা বুঝতেই পারছি যে ফলো আপ সকল পেশায় আছে এবং সব জায়গায় ফলো আপ দেওয়া উচিত এবং ফলো আপ হয়। নেটওয়ার্ক মার্কেটিং এও ফলো আপ হয়। এবং সেলস অ্যান্ড মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এ বা আমাদের লাইভ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডে আমরা কিভাবে ফলো আপ দিব, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা যে যে পয়েন্টগুলোর উপর গুরুত্ব আরোপ করব, যে ফলো আপ শুড বি উইদিন 24 to 48 আওয়ার্স ইনিশিয়ালি, অর্থাৎ শুরুর দিকে আপনি আপনার আপলাইন সহ ফলো আপ দিবেন। ফলো আপ আপনি প্রসপেক্টের বাসায় দিতে পারলে সবচেয়ে ভালো, এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। গেট হিম ইন পজিটিভ মোড, ফলো আপ যখন দিবেন প্রসপেক্টের যাতে পজিটিভ মোড থাকে। লিসেন হিম কেয়ারফুলি, তাকে ফলো আপ দেওয়ার সময় আপনি শুনবেন, এই পয়েন্টটা আমরা কাভার করব। অলওয়েজ আনসার উইথ অ্যানাদার কোশ্চেন, আপনার প্রসপেক্টের প্রশ্নের জবাব হবে আরেকটা প্রশ্ন। ইউজ ফি এম এফ টেকনিক, টাচ হিজ অর হার ডিজায়ার, গিভ হিম ইউর ফেইথ, ফিল দ্য ফর্ম অ্যান্ড আস্ক ফর চেক, বিকাশ, নগদ অর ক্যাশ। 11 যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইফ ইউ গেট নো, ট্রাই টু ডেপথ ওয়ার্কিং। তো চলুন আমরা একটা একটা পয়েন্ট করে আলোচনা করি। ফলো আপ আমরা কখন দিব? যখন কোনো প্রসপেক্টের সাথে আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট হয় তখন আমরা তার সাথে ক্লোজিং করি। ক্লোজিং করার পরে যখন প্রসপেক্টের সিদ্ধান্ত তিনি পরে জানাবেন বলেন, তখন তাকে ফলো আপ দেওয়ার প্রয়োজনীয়তাটা পড়ে। অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশন টেবিলে সেলস ক্লোজ করতে অক্ষম হবেন, অর্থাৎ আপনার হাতে হাত মেলাবে না, অর্থাৎ সিদ্ধান্ত নেবেন না প্রসপেক্ট, তার পরবর্তী পুনরায় যোগাযোগের প্রসেসটাই হচ্ছে ফলো আপ। আর ফলো আপ অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে করতে হবে। একটি গবেষণায় উঠে এসেছে যখন কোনো বিষয় আমরা পঞ্চইন্দ্রিয় দিয়ে হৃদয়ঙ্গম করি তখন সেটা আমাদের সর্বোচ্চ লেভেলে আপনার 72% থাকে। প্রথম 24 ঘন্টায় সেটা প্রায় 70% বা আপনার 90% মনে রাখা যায়। পরবর্তী 24 ঘন্টায় প্রায় 60% মনে রাখা যায়। পরবর্তী 24 ঘন্টায় সেটা 25 থেকে 30% মনে থাকে এবং 72 ঘন্টা পরে এটা পুরোপুরি ভুলে যাওয়ার বিষয় থাকে হিউম্যান বডিতে। সো আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফলো আপ দেওয়া মানে হচ্ছে আপনার রেজাল্টটা প্রাপ্তির ক্ষেত্রে বা আপনার প্রাসঙ্গিক বিষয়ে আপনি আলোচনার ক্ষেত্রে আপনি 100-এ 100% একটা ফিডব্যাক
পেতে পারেন। সো আপনাকে ফলো আপটা এই সময়টা মেনটেন করে আপনাকে দিতে হবে। শুরুর দিকে আপনি যদি নতুন হন তাহলে ফলো আপ দিবেন আপনার আপলাইন সহ। আপনার আপলাইন সহ ফলো আপ দিলে সুবিধা কি? দেখুন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুবই পরিচিত একটি বিষয়ের সাথে। আমরা দেখব গ্রামে আপনার গরু যখন আহ, আপনার দুধ দেয়, গরুর মালিক অর্থাৎ গাভীর মালিক যখন আপনার দুধ দহন করার জন্য যান, তখন পাশে কিন্তু আরেকজন ব্যক্তি থাকেন। কেন থাকেন? অর্থাৎ গাভী যখন দুধ বাট থেকে আপনার দহন করা হয়, তখন গাভীর গায়ে যদি মশা মাছি অথবা অন্য কোনো রকমের আপনার আহ পোকামাকড় যদি তাকে আক্রমণ করে, ওই সময় সেই লেজ দিয়ে সেটাকে আঘাত করে, এবং এই মুহূর্তে এমন হতে পারে যে যেই গাভী থেকে যে দুধ দহন করে বালতিতে নেওয়া হচ্ছে, ওই সময় বালতিটা কি কাত হয়ে পড়ে যেতে পারে। অর্থাৎ গাভী যাতে কি থাকে, স্থির থাকে, এই জন্য গাভীর দুধ দহনের সময় পাশে দেখবেন একজন থাকে। এখন এই ক্ষেত্রে অর্থাৎ ওই ভদ্রলোকের কাজ হচ্ছে যে মশা মাছি বা কোনো পোকামাকড় যদি গাভীর গায়ে বসে, সেটাকে আরামসে আপনার কোনো ধরনের আঘাত করা ছাড়া সেটাকে তাড়িয়ে দেওয়াই হচ্ছে কাজ। আপনি যখন আপনার আপলাইন সহ এখানে, তাহলে আপলাইন কে? আপলাইনের কাজ হচ্ছে মশা মাছি তাড়ানো, অর্থাৎ গাভীতে যাতে মশা মাছি না পড়ে। আমি রূপক অর্থে বলছি। আর আপনি হচ্ছেন, আপনি মূল কাজটা করবেন, অর্থাৎ আপনি গাভীর বাট থেকে দুধ দুইতেছেন। তাহলে এখানে ইনিশিয়ালি আপনি যখন আপনার প্রসপেক্টের সাথে আপলাইন সহ আপনি ফলো আপে যাবেন, ফলো আপের মূল আলোচনা কিন্তু আপনার হবে, মূল উপস্থাপনটা আপনি করবেন। আপনার আপলাইন যেটা করবে সেটা হচ্ছে প্রসপেক্ট যদি কোনো নেগেটিভ প্রসঙ্গ নিয়ে আসে, অথবা তার আশপাশে এমন কোনো ব্যক্তি, এমন কোনো বস্তু, এমন কোনো আপনার ইস্যু তৈরি হয়, সেই ইস্যুগুলোকে আপনার আপলাইন কি করবে? আপনার জবাব দিবে, বা সেইগুলোকে উনি দেখভাল করবেন। আপনার মূল কাজ হচ্ছে আপনার আপলাইন সাথে থাকা, বাট মূল ফলো আপের কাজটা আপনাকে করতে হবে। অর্থাৎ শুরুর দিকে আপনি 5টা ফলো আপ আপনার আপলাইনকে নিয়ে করতে পারেন ইনিশিয়ালি। আপনি দেখবেন আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্লেয়ারের ছবি আর একটা হচ্ছে কোচের ছবি। আমরা প্লেয়ারকে যদি বলি ডাউনলাইন আর কোচকে বলে যদি আপলাইন, তাহলে দেখবেন ফুটবল খেলাতে আপনার ফুটবল খেলায় যখন মাঠে প্লেয়াররা বল নিয়ে কি করে আপনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ায়, কোচ, আপনি দেখবেন ওই দলের কোচও কিন্তু সাইড আপনার মাঠের পাশে যে সাইড লাইন আছে, সাইড লাইনের বাইরে উনিও কিন্তু প্লেয়ারদের সাথে ওই প্রান্তে থেকে এই প্রান্তে, ওই প্রান্তে থেকে এই প্রান্তে, যখনই কোনো গোল পোস্টে শুট করা হয় এবং সেটা যখন গোল হয়, তখন প্লেয়ারদের সাথে সাথে আপনার কি করে, আপনার কোচের ভিতরেও একটা এক্সাইটমেন্ট থাকে, একটা তার ভিতরেও কি থাকে, আপনার উত্তেজনা থাকে। এবং যখন কোনো গোল মিস হয়, তখন কোচের ভিতরে একটা আফসোস তৈরি হয়, একটা আপনার ফিলিংস তৈরি হয় যে ইস, অল্পের জন্য কিন্তু মিস হয়ে গেছে। তার মানে আপনার সাথে সাথে আপলাইনের কাজটা হচ্ছে ঠিক ওই কোচ যে কাজটা করতেছে সেই কাজটা করবে। মূল প্লেইংটা মানে ক্যারেক্টারটা কিন্তু আপনাকে প্লে করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে 2 নম্বর পয়েন্ট ইনিশিয়ালি। এবার আসেন ফলো আপ কোথায় দিব। মোস্ট অফ দ্য টাইম আমরা যে কাজটা করি, ফলো আপ আমরা রেস্টুরেন্টে অথবা কোনো দোকানে দেওয়ার চেষ্টা করি, বা কোনো চায়ের আড্ডায় দেওয়ার চেষ্টা করি। আমরা এখন থেকে যেটা করব, ফলো আপ আমরা দিব গেস্টের বাসায়। গেস্টের বাসায় ফলো আপ দিলে তো মানে ফায়দাটা কি? গেস্টের বাসায় ফলো আপ দিলে অনেকগুলো ফায়দা আছে। প্রথম কথা হচ্ছে, আমি একদম প্র্যাকটিক্যাল লেভেলের একটা আলোচনা করি। আপনার গত শুক্রবারে আমরা গাজীপুরে একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে আপনার কোনাবাড়ি থেকে একজন রিটায়ার্ড শিক্ষক এসেছিলেন আমাদের, একজন শিক্ষকের আমন্ত্রণে, যিনি আমাদের ডিস্ট্রিবিউটর। এবং ওনার আমন্ত্রণে ওই শিক্ষক এসেছেন এবং প্ল্যান দেখেছেন, সাথে সাথে উনি আইডিও করেছেন, একবারে সবকিছু ওকে। ওর পরের দিন উনি কেনাকাটা করবেন। এখন পরের দিন আমি ওনারা হেড অফিসে আসার কথা। তো পরের দিন যেটা হলো সেটা হচ্ছে যে আমার ওই ডিস্ট্রিবিউটর যিনি, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে স্যার, আমার ওই শিক্ষক তো আপনার বাসায় গিয়ে মনে হয় কারোর সাথে আলোচনা করেছে, আর যাদের সাথে আলোচনা করেছে তারা তো এগুলো বুঝে না, যার ফলে উনার মাইন্ডসেটটা একটু মনে হয় পরিবর্তন হয়েছে। তো এই ঘটনাটা ছিল গতকালকের, অর্থাৎ গতকালকে আপনার উনি আমাদের অফিসে আসছেন। তো গতকালকে একেবারে আর্লি মর্নিং ওই শিক্ষকই আমাকে ফোন দিয়েছেন। তা আমাকে যখন উনি ফোন দিলেন, তখন উনি আমার কাছে জানতে চাইলেন যে আমার কাজটা কি।
তা আমি উনাকে উনার কাজটা কি সেটা বুঝিয়ে বললাম এবং বললাম যে আপনি আমাদের হেড অফিসে আসেন, আমি বসে আপনার সাথে কথা বলবো, আশা করছি আপনি ওখানে বিষয়টা ক্লিয়ার হবে। বলে স্যার আমার কাজটা কি যদি বলতেন। আমি বলছি, তখন আমি আমাকে আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার অ্যাঙ্গেল থেকে জবাবটা দিলাম, পাশাপাশি ওনাকে আমি অফিসে আমন্ত্রণ জানালাম। পাশাপাশি আমাদের মাহমুদ স্যারকে আমি আপনার বলেছি যে আপনিও ওনাকে একটা কি দেন, ফোন দেন। মোস্তফা স্যারকে বলেছি আপনিও একটা ফোন দেন, ওনার যার গেস্ট ওনাকেও বলছি একটা ফোন দেন এবং ওনাকে বলেন অফিসে আসার জন্য। এবং ফাইনালি উনি কালকে অফিসে আসছেন দুপুরের পরে। দেখেন, উনি 3 ঘন্টা জার্নি করে কিন্তু অফিসে আসছেন। যে এই গাজীপুর চৌরাস্তা থেকে প্রচন্ড জ্যাম, আপনার কোনাবাড়ি থেকে জ্যাম শেষ করে উনি অফিসে আসছেন এবং উনি 2,500 পিবির পণ্য কেনাকাটা করে গিয়েছেন এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি সিরিয়াসলি বিজনেসটা করবেন। তাহলে এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফলো আপের কারণে, শুধুমাত্র সম্ভব হয়েছে ফলো আপের কারণে। এখন এই ফলো আপটা শুরু করেছি কোত্থেকে? হয়তো ওভার ফোনে করেছি, কিন্তু উনি কোথায় ছিলেন? উনি ওনার বাসায় ছিলেন। উনি উনার বাসায় ছিলেন এবং বাসায় বসে আমরা ওভার ফোনে উনাকে ফলো আপ করেছি। 3টা ফলো আপ হয়েছে একদিনে, এবং 3টা ফলো আপ হয়েছিল উনার ওভার ফোনে, এবং উনি বাসায় ছিলেন, আমরা আমাদের স্থানে ছিলাম, আমাদের স্টেশনে ছিলাম। আমরা যখন কোনো ফলো আপ দিব, সেই ফলো আপটা অবশ্যই আমরা চেষ্টা করব বাসায় দেওয়ার জন্য। কারণ কোনো ব্যক্তি যখন প্রেজেন্টেশন দেখে যায়, তখন সে বাসায় গিয়ে, সে যদি হাজবেন্ড হয় তার ওয়াইফের সাথে আলোচনা করে, সে যদি ছেলে হয় তার মায়ের সাথে বাবার সাথে আলোচনা করে, অর্থাৎ ফ্যামিলির কারো না কারোর সাথে শেয়ার করে। যার সাথে শেয়ার করে সে যেহেতু এই সম্পর্কে, আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অথবা লাইভ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড সম্পর্কে তার পূর্ণাঙ্গ ধারণা নেই, সেজন্য সেই যে তথ্যগুলো দিব, সেই তথ্যগুলো হবে যে আপনার হাফ হার্টেড তথ্য, অর্থাৎ অর্ধেক তথ্য, যেই তথ্যের কোনো সত্যতা নাই। আর এর কারণে আপনার গেস্টের মাইন্ডসেটটা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। ওই যে 24 থেকে 48 ঘন্টা আপনি যখন বাসায় গিয়ে ফলো আপ দিবেন, আপনার গেস্টের মাইন্ডসেটও পজিটিভে আসবে, এবং যার কাছ থেকে উনি তথ্য নিয়ে নেগেটিভ হয়েছিলেন উনিও কিন্তু কি হয়ে যাবেন, পজিটিভ হয়ে যাবেন। এবং এতে আপনার জন্য ফায়দা হচ্ছে, ফ্যামিলিতে যদি 3-4 জন থাকে, ওই 3-4 জনই একসাথে সিদ্ধান্ত নিতে পারে। এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। আরো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপ্যায়নের যত ব্যবস্থা সেটা উনারাই করবেন। আপনাকে আপ্যায়ন নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়ার্ল্ডে আপনার নেটওয়ার্কাররা যারা আপনার পৃথিবীর ইউরোপ আমেরিকা বা আদার্স আপনার ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে আপনার ফলো আপ, প্রেজেন্টেশন, হোম মিটিং এগুলো আপনার বাসায় করে, বাসায়, প্রসপেক্টের বাসায় এই প্রোগ্রামগুলো করে। তা আমরা চেষ্টা করবো এখন থেকে আপনার ফলো আপটা প্রসপেক্টের বাসায় দেওয়ার জন্য। আপনি ফলো আপ দেওয়ার পূর্বে আপনার জেনে নিতে হবে যে গেস্টের এই মুহূর্তে মানসিকতাটা কেমন আছে, অর্থাৎ গেট হিম ইন পজিটিভ মুড। এবং আপনি নিজেও ফলো আপ দেওয়ার পূর্বে আপনিও আপনার মেন্টালিটিটা চেক করবেন যে আপনার মানসিক অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে, অর্থাৎ আপনি পজিটিভ মুডে আছেন কিনা। আপনি পজিটিভ মুডে আছেন, আপনি প্রসপেক্টের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন এবং তিনিও পজিটিভ মুডে আছে, এই মুহূর্তে আপনাদের কনভারসেশনটা জমবে। যদি কেউ একজন নেগেটিভ মুডে থাকেন বা অন্য আপনার কোনো প্রোগ্রামিং এ থাকেন, আপনার ব্রেনের ভিতর অন্য কোনো প্রোগ্রাম চলে, সেই ক্ষেত্রে আপনার ফলো আপটা ফলপ্রসূ হবে না। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যাকে ফলো আপ দিতে যাচ্ছেন তার প্রেজেন্ট সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এবং আপনাকে সেই বিষয় সম্পর্কে একটু আপনার খোঁজ খবর নিয়ে আপনার কি করতে হবে, ফলো আপ দিতে যেতে হবে। ইন কেস অফ, যদি গেস্ট আপনার কি থাকে, কোনো নেগেটিভ আপনার প্রোগ্রামিং এ থাকে, নেগেটিভ টকে থাকে, নেগেটিভ টাচে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আপনার কারিশমা দিয়ে আপনাকে কি করতে হবে, তাকে পজিটিভ মোডে নিয়ে আসতে হবে। পজিটিভ মোডে নিয়ে এসেই কিন্তু কি করতে হবে আপনার, তারপর আপনার মূল আলোচনা। এই ক্ষেত্রে আলোচনা শুরু করার আগে আপনি হয়তো র্যাপো বিল্ডিং করতে পারেন। আপনি তার সাথে আপনার কোনো একটা সাকসেস স্টোরি, কোনো একটা পজিটিভ স্টোরি শেয়ার করতে পারেন। এই ক্ষেত্রে আমি ফুটবল খেলার কথা বলবো, ক্রিকেট খেলার কথা বলবো। আপনি দেখবেন কোনো একজন প্লেয়ার যখন ফুটবল মাঠে নামে, তিনি নামার আগে কিন্তু 15-20 মিনিট কি করেন, রানিং করেন, রানিং করেন। এই রানিংটা কি? এই রানিংটা হচ্ছে র্যাপো বিল্ডিং, এই রানিংটা হচ্ছে ওয়ার্ম আপ করা, এই রানিংটা হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি নিজেকে রেডি করা যে আমি কিছুক্ষণ পরে কি যাচ্ছি, আপনার মাঠে যাচ্ছি। একইভাবে আপনি আপনার প্রসপেক্টকে ফিজিক্যালি এবং মেন্টালি আপনার রেডি করতে হবে, পজিটিভ মোডে নিয়ে আসতে হবে।
ফলো আপের সবচেয়ে দুর্দান্ত এবং কারিশমেটিক রেজাল্ট নিয়ে আসতে পারে যে পয়েন্টটা, সেটি হচ্ছে লিসেন হিম কেয়ারফুলি। ঠিক আছে? আপনি আপনার প্রসপেক্ট, পুরুষ হোক মহিলা হোক, যখনই সে কোনো বিষয় আলোচনা করতে চাইবে বা আগ্রহ প্রকাশ করবে, উনার আলোচনাগুলো আপনি খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগের সহিত, কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট আপনি ফলো আপ করতে গেলে অন রাখবেন না, এগুলো সব সাইলেন্ট রাখবেন, কোনো সব নোটিফিকেশন বন্ধ রাখবেন। একেবারে কেয়ারফুলি ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি জানেন, পৃথিবীর 100% সমস্যা সমাধান করা সম্ভব যদি সমস্যাটা আপনি খুব কেয়ারফুলি শুনতে পারেন। আর প্রসপেক্টকে আপনি নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হচ্ছে যে আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সে যাহা বলুক আপনি তার সাথে এগ্রি করেন। সে বলছে যে নেটওয়ার্ক মার্কেটিং খারাপ, আপনি তার সাথে এগ্রি করেন। সে বলছে যে প্রোডাক্টের দাম বেশি, আপনি তার সাথে এগ্রি করেন। সে বলছে যে আমার সময় নাই, এগ্রি করেন। সে বলছে যে আমি খুব ব্যস্ত, আপনার এগ্রি করেন। গ্রামে থাকি, এগ্রি করেন। শহরে থাকি, এগ্রি করেন। আমি তো আপনার মতো এরকম কথা বলতে পারি না, এগ্রি করেন। ঠিক আছে? আমার বাচনভঙ্গি সুন্দর না, এগ্রি করেন। মানে আপনি আগে তার সাথে তার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, দেন তার সাথে আপনি সহমত পোষণ করেন। এতে আপনার কাজ হয়ে যাবে। তারপরে আপনি আপনারটা দেন। যখন একজন ব্যক্তি বলে, অর্থাৎ বলার সুযোগ পায়, তখন সে বলে খালি হয়। এরপরে আপনি যখন দিবেন তখন সে নিতে পারবে। আর আপনি যদি তাকে বলেন যে আপনি কি বলতে চাচ্ছেন এটা আমি বুঝে গেছি, সো আপনাকে আর বলতে হবে না, আমি এখন বলি, তাহলে আপনি মনে করলেন যে আপনি আপনার মূল্যবান প্রসপেক্টকে আপনি হারালেন। মানে আপনি রীতিমতো ওনাকে কিল করেছেন, আপনার প্রসপেক্টকে আপনি কিল করেছেন। এইখান থেকে আপনি রেজাল্টটা বের করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। নিজে নিজে আপনি এটাকে চ্যালেঞ্জের মুখোমুখি ঠেলে দিয়েছেন। সো আপনাকে প্রসপেক্টের এই অল কাইন্ডস অফ কনভারসেশন আপনাকে লিসেন করতে হবে। দেখুন, আপনি যখন প্রেজেন্টেশন করেছিলেন তখন তখন আপনার একতরফা আপনি আলোচনা করেছেন। এখন ফলো অফে যখন যাবেন তখন এখানে প্রসপেক্টের আলোচনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। প্রসপেক্ট বলবে, আপনি শুধু একটু খোঁচা দিবেন। প্রসপেক্ট বলবে, আপনি শুধু একটু খোঁচা দিবেন। খোঁচা দিয়ে 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 তার কথাগুলো, এবং এইভাবে বলতে 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 সেই পজিটিভ একটা ফর্মে চলে আসবে। প্রসপেক্টের প্রশ্নের জবাব হবে প্রশ্নের মাধ্যমে। প্রসপেক্টের প্রশ্নের জবাব হবে প্রশ্নের মাধ্যমে। এটা একটু আলোচনা করি। যে প্রসপেক্টের প্রশ্ন, যে প্রোডাক্টের দাম বেশি, আপনি তার সাথে সহমত পোষণ করেন যে ইয়েস, আপনি এক্স্যাক্টলি বলেছেন প্রোডাক্টের দাম বেশি। আচ্ছা বলুন তো স্যার, প্রোডাক্টের দাম কত হইলে আপনার ভালো হতো, বলেন। এক্সাম্পল হিসাবে মনে করেন আমাদের সাবানের দাম 150 টাকা। প্রসপেক্ট বলল যে সাবানের দাম বেশি, আপনি বলেন যে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আসলেই আমাদের সাবানের দাম বেশি। বলেন তো, সাবানের দাম এক্স্যাক্টলি কত হইলে ভালো হতো? তার মানে আপনি পুনরায় উনার সামনে আরেকটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এখন উনি চিন্তা করা ছাড়া কি জবাব দিবে? এখন উনি বলল যে আপনার এটা 120 টাকা বা 100 টাকা হইলে ভালো হইতো। যে কেউ কেউ তো বলতেছে 80 টাকা হইলেও ভালো হতো। আসলে দেখেন, যতক্ষণ পর্যন্ত বাজারে পচা সাবান আছে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে, আমার কাছে বা আমাদের কাছে মনে হবে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি। এটা স্বাভাবিক। ঠিক আছে? সো প্রশ্নের জবাব হবে আপনার প্রশ্নের মাধ্যমে। যখন আপনি প্রশ্নের, এই জন্য আমি প্রথম দিন ট্রেনিং এ বলেছিলাম যে প্রশ্নই উত্তর একটা বই আছে অ্যালান ফিজের, এই বইটা পড়লে আপনি দেখবেন যে ওখানে প্রশ্নের জবাব প্রশ্ন, প্রশ্নের জবাব প্রশ্ন। ঠিক আছে? প্রশ্নের জবাব যখন আপনি প্রশ্ন দিয়ে দিবেন, এবং এভাবে করেই উনাকে আপনি কি করতে পারবেন, আপনার কনভার্সন রেট অর্থাৎ আপনার সাকসেস রেজাল্টটাকে আপনি 100% বের করতে পারবেন। সপ্তম যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউজ পিএমএফ টেকনিক, প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর। এটাকে আপনার কি করতে হবে, আপনার উপস্থাপন করতে হবে। আমরা এখানে ছবি দেখতেছি যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা করতেছি, আমরা একটা বাড়ি করব, আমরা সুন্দর একটা ফ্যামিলি মেনটেন করব, আমরা গাড়ি কিনবো, আমরা দেশ বিদেশ ভ্রমণ করব। এখন এমন হতে পারে যে আপনি যে প্রসপেক্টকে ফলো আপ দিতে গেছেন, উনার যথেষ্ট পরিমাণ টাকা আছে, উনি খুব ভালো লাইফস্টাইল মেনটেন করেন, উনার পার্সোনাল গাড়ি আছে, এবং উনি মানে একেবারে হ্যাপি একটা ফ্যামিলি। এখন আপনি ওনাকে কোন জিনিসটা দিয়ে ওনাকে কি করবেন, আপনি রাজি করাবেন বা পজিটিভ করবেন যে উনি আপনার সাথে বিজনেসটা করবেন? এই ক্ষেত্রে আপনি একটা প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর আপনাকে আইডেন্টিফাই করতে হবে।
আপনি উনাকে বলেন, উনার সামনে আপনি কয়েকটা অপশন রাখেন। আচ্ছা বলেন তো স্যার, আপনি বলেন তো স্যার, আপনার কি আরো টাকার প্রয়োজন আছে? আপনি কি চান না যে আপনার আপনি যে আপনার আরো টাকার প্রয়োজন আছে? আচ্ছা আপনার কাছে টাকা আছে, আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে বাড়ি আছে, আপনার একটা হ্যাপি ফ্যামিলি আছে, আপনার সন্তানরা ভালো পড়াশোনা করছে, এবং আপনি মানুষকে দান দক্ষিণা করছেন, আপনি অনেক চ্যারিটি করছেন, ঠিক আছে, আপনার যথেষ্ট সুনাম আছে, আপনাকে মানুষ, আপনি খুব পপুলার। এখন এই যে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে আমি যদি বলি যে কোন বিষয়টাকে আপনি এক নম্বরে রাখবেন, উনি হয়তো বলতে পারে যে আমি মানুষের জন্য যদি কিছু করতে পারি আরো, তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে। এই কিন্তু আপনি পেয়ে গেছেন। এতক্ষণ কিন্তু উনি আপনাকে কোনো অপশনই দেন নাই কথা বলার জন্য, কোনো চান্সই আপনি পাচ্ছেন না। কিন্তু আপনি যখন ওনার সামনে 6-7টা অপশন রেখেছেন যে স্যার এগুলো সব আপনার কাছে আছে, কিন্তু আমি যদি এটাকে সিরিয়াল এলোমেলো করেছি, আপনি যদি কোনটাকে আপনি এক নম্বরে রাখবেন, স্যার বলতেছে যে আমি যদি মানুষের জন্য এমন কিছু করে যেতে পারি যে আমার জীবিত অবস্থায় এবং আমি মারা যাওয়ার পরেও যাতে এটা থেকে আমি সদাকা পাই এবং এখান থেকে আমার একটা ফায়দা আসে, আপনি কিন্তু এখন ওনার মোটিভেশন ফ্যাক্টরটা কিন্তু পেয়ে গেছেন। তার মানে এই জায়গায় উনি মোটিভেটেড হবে। তাহলে আপনি বোঝান যে স্যার এই বিজনেসটা হচ্ছে সবচেয়ে উত্তম সদাকা। মানুষকে কিছু করতে পারা, মানুষের ইনকাম নিশ্চিত করতে পারা, এটার চাইতে স্যার পৃথিবীতে আর বড় সদাকা হতে পারে? একজন মানুষ আপনার মাধ্যমে 10,000, 15,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করবে, একজন মানুষ তার লাইফস্টাইল পরিবর্তন করবে। স্যার আপনার না হয় গাড়ি বাড়ি আছে, কিন্তু আপনার এলাকায় বা আপনার পরিচিত সবার কি গাড়ি বাড়ি আছে? আপনি কি চান না স্যার সবার একটা একটা গাড়ি হোক? এটার চাইতে বড় সদাকা আর কি হতে পারে? এই মোটিভেশন ফ্যাক্টর দিয়ে আপনি ওনাকে কি করতে পারেন, কনভার্ট করতে পারেন, আপনি ওনাকে রাজি করাইতে পারেন, পজিটিভ করাইতে পারেন। অর্থাৎ আপনাকে এই ফি এম এফ, প্রাইমারি মোটিভেশন ফ্যাক্টর, এই পয়েন্টটা আপনি অ্যাপ্লাই করতে পারেন বা এই থিওরিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ফলো আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হচ্ছে টাচ হিজ অর হার ডিজায়ার। অর্থাৎ এটাকে সেলসের ভাষায় পেইন পয়েন্টও বলা হয়, ব্যথার জায়গা। অর্থাৎ উনার নিড কোনটা, উনার নিডটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে, উনার পেইন পয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে। পেইন পয়েন্ট অর্থাৎ উনার অভাব, উনার ডিমান্ড, উনার নিড, এই ডিজায়ারটা আপনার টাচ করতে হবে, এবং এটা হাফ হার্টেডলি না, এটা ফুল হার্টেডলি আন্তরিকতার সাথে কনফিডেন্সের সাথে ওনার ডিজায়ারটাকে টাচ করতে হবে। যে স্যার একটা সিদ্ধান্ত নিয়ে দেখেন, আমি আপনার সাথে আছি স্যার, দেখেন আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই টিম ওয়ার্কের মাধ্যমে একটা গ্রেট আপনার কি হবে, আপনার ইনোভেশন তৈরি হবে, আমরা একটা গ্রেট লাইফ স্টাইল মেনটেন করতে পারবো, একটা চেঞ্জিং চলে আসবে স্যার। আমরা আগামী আপনার 1-2 বছরের মধ্যে একটা বিগ অ্যামাউন্ট অফ মানি ইনকামে চলে যাব, ভালো লাইফ স্টাইলে যাব, আমাদের মাধ্যমে অনেক ব্যক্তি উপকৃত হবে। অর্থাৎ ওনার যেই নিডটা, উনি উনি যেই আপনাকে, এটাকে বলা হয় আপনার যখন মনে করবেন আপনি যখন প্রেজেন্টেশন করেছিলেন, তখন আপনার প্রেজেন্টেশনের শেষে যেটা আমি করি সেটা হচ্ছে যে স্যার আমি জানি যে আপনার সব কিছু সবচেয়ে ভালো লেগেছে, সবকিছু অনেক ভালো লেগেছে কারণ আপনি অনেক মনোযোগী ছিলেন। বাট আমি যদি স্যার আপনার কাছে জানতে চাই যে স্পেশালি আমাদের এই 11টা ইনকামের মধ্যে বা আমার আলোচনার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তো উনি বলছে ট্রাভেল ফান্ড। ট্রাভেল ফান্ডটা আমার কিন্তু, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তার মানে ফলো আপ করার সময় আপনি ওই ট্রাভেল ফান্ড, এবং উনি যে দেশ বিদেশ ঘুরতে পারবেন, বছরে যে 2টা বিদেশ ট্যুর করতে পারবেন, এবং উনার এখান থেকে যে আপনার ঘোরাঘুরির জন্য যে কোনো টাকা পয়সা লাগবে না, এটা যে লাইভ অন ব্যবস্থা করবে, এই বিষয়ে আপনি এম্পাসাইজ মূলক আলোচনা করেন। অর্থাৎ এই জায়গায় উনার কি আছে, ডিমান্ড আছে, এটার অভাব উনি ফিল করতেছেন যে আমার দেশ বিদেশ ঘোরাঘুরি করা দরকার কিন্তু আমার অ্যাবিলিটি নেই। এই জায়গাটা দিয়ে আপনি কি করেন, ওনাকে টাচ করেন। সো এই পেইন পয়েন্টগুলো আপনাকে নোট ডাউন রাখতে হবে কোন বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। গিভ হিম ইউর ফেইথ। দেখুন আপনার বিশ্বাস, আসলে সেলসটা কি, সেলস বা আপনার নেটওয়ার্ক তৈরি করা, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মনোভাবের উপর ডিপেন্ড করবে। আপনি কতটুকু কনফিডেন্ট, আপনি কতটুকু সিস্টেম বিশ্বাস করেন, আপনি কতটুকু প্রোডাক্ট বিশ্বাস করেন, আপনি কতটুকু কোম্পানি বিশ্বাস করেন, আপনি কতটুকু ম্যানেজমেন্ট বিশ্বাস করেন, আপনি কতটুকু নিজেকে বিশ্বাস করেন।
আপনার ফেইথটা, আপনার বিশ্বাসটাই ট্রান্সফার করতে হবে। গড উইল টেস্ট আওয়ার ফেইথ। দেখুন, আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং আমাদের বিশ্বাসটাকে কি করেন, পরীক্ষা নিরীক্ষা করেন মাঝে মধ্যে। সো আপনার ফেইথ 100% যদি থাকে এবং সেটা যদি আপনি শো করতে পারেন, তাহলেই আপনার এই টেম্পারেচারটা, এই বিলিভ লেভেলের যেই আপনার উষ্ণ টেম্পারেচার, সেটা তার ভিতরে কি হবে, ট্রান্সফার হবে। আর এই ট্রান্সফার হলেই কিন্তু আপনার ঘটনা ঘটে যাবে। সো আপনাকে কি করতে হবে, বিশ্বাসটা জাগাইতে হবে। 10 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে ফিল দ্য ফর্ম অ্যান্ড আস্ক ফর চেক অর ক্যাশ। লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডের জয়নিং ফর্ম খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এই জয়নিং ফর্ম যখন আপনার প্রেজেন্টেশন শেষ বা ফলো আপ শেষ, তখন আপনি কি করবেন, ওনার ডেটাগুলো নেবেন। আমি যেটা করি, আমি আপনাদেরকে মানে বলে দিই যে জয়নিং এর বিষয়টাকে খুব জটিল করার প্রয়োজন নেই। নাম, ডেট অফ বার্থ আর বিকাশ বা নগদ নাম্বার, ঠিকানা যদি উনি বলতে পারেন তো ভালো, না হলে আপনি ওনাকে চেনেন উনি কোন এলাকায় থাকে, ঠিক আছে? তাহলে আপনি আপনার জয়নিং ফর্মটা পূরণ করা শুরু করেন যে স্যার আপনার পুরো নামটা কি, মোহাম্মদ আনিসুর রহমান। ওকে স্যার, আপনার ডেট অফ বার্থটা। ওকে স্যার, আপনার দেখেন গেস্ট বলছে উনার নাম আনিসুর রহমান, আপনি যদি 3বার জিজ্ঞেস করেন যে স্যার আপনার নামটা কি, আপনার পুরো নামটা কি, আপনার ডেট অফ বার্থ কত, উনি বলছে যে 1-2-2004, আপনি কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন, তার মানে আপনার অ্যাটেনশনটা নাই। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, ফুল অ্যাটেনশনের সহিত কাজ করতে হবে। ফিল ইন দ্য ফর্ম অ্যান্ড আস্ক ফর, যে আপনি এবার ফর্মটা আপনি ঘেটাঘেট কি করছেন, পূরণ করে ফেলছেন। এবার আপনি উনাকে পেমেন্টের কথা জিজ্ঞেস করেন যে স্যার আপনি 2500 পিবির পেমেন্ট বিকাশে নগদে আপনার চেক দিবেন নাকি ক্যাশ দিবেন স্যার। দেখেন, আপনি ফর্মটা পূরণ করে সাথে সাথে আপনি অ্যামাউন্ট অফ মানির কথা বলছেন যে স্যার আপনি পেমেন্টটা চেক, বিকাশ, নগদ নাকি ক্যাশ করবেন, কত টাকা লাগবে, কি প্রোডাক্ট নিবে। আপনি একটা অর্ডার ফর্ম নিয়ে সেটা সেট গেটাগেট আপনি কি করেন, টিকমার্ক দেওয়া শুরু করেন যে স্যার একটা টক্সিন ক্লিনজার, একটা জ্ঞানসয়া প্রোটিন, একটা টুথপেস্ট, একটা সাবান, একটা ডিশ ওয়াশ, একটা এই একটা সেই, এইভাবে দিয়ে 2500 পিবি মিলাই স্যার এত টাকা। পেমেন্টটা কি আপনি চার চেক, বিকাশ, নগদ না ক্যাশ করবেন? এগুলো খুব ফাস্ট করতে হবে। ম্যান, ইউ আর এ নেটওয়ার্কার, আপনার প্রত্যেকটা টাইমের কিন্তু ভ্যালু আছে। সো এই কাজগুলো আপনার কোনোভাবেই কি করা যাবে না, আপনার আনস্পিডি করা যাবে না, আনকনসিয়াস সহিত করা যাবে না। কোনোভাবেই আপনার কি করা যাবে, উনার এই যে উনি যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটা আপনার মিস করা যাবে না। এই সুযোগটা যদি আপনি মিস করেন, তাহলে আপনাকে সেকেন্ড আরেকটা ফলো আপ দিতে হবে। সো আপনি সেকেন্ড চান্স নেওয়ার দরকার নেই, ফার্স্ট চান্সেই আপনাকে কি করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে। সবকিছু শেষ করলেন, কিন্তু দেখলেন যে প্রসপেক্ট ওনার জায়গা থেকে, অবস্থান থেকে নড়ছেই না। উনি, ওনার আনসার হচ্ছে নো, করবে না। যদি আপনি না শব্দটা পান, তখন আপনাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে ডেপথ ওয়ার্কিং এর। ডেপথ ওয়ার্কিং কি, আপনার পূর্বে যে কাজগুলো আপনি করেছেন, হয়তো আপনার কাছে কিছু জয়নিং ফর্ম আছে, কিছু আপনার জয়নিং এর টাকা পয়সা আছে, তারপরে প্রোডাক্টের কিছু অর্ডার আছে। আপনি ওই পেপারগুলো বের করেন যে স্যার আমি আপনাকে কেন আপনার সিদ্ধান্তটা আজকে বা এখন নিতে বলছি, কারণ আমার কাছে কিছু জয়নিং আছে, আমার কাছে কি আছে, কিছু জয়নিং আছে। স্যার আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন, এখন সিদ্ধান্ত নেন, এইখানের কিছু ব্যক্তির আপনি পজিশন কিন্তু আপনি চলে আসতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখন সিদ্ধান্ত নেন, আপনি এই জায়গায় থাকবেন, আর যদি একটু পরে সিদ্ধান্ত নেন, তাহলে আপনি এই জায়গায় চলে আসবেন। সো আমার কাছে কিছু কি আছে, আপনার টিম ওয়ার্কের কিছু আপনার রেজাল্ট আছে, যেখানে একটা দুইটা রেজাল্ট আপনার নিচেও চলে আসতে পারে। সো সিদ্ধান্তটা আপনার এখন নেওয়াটা অনেক মূল্যবানের স্যার। আর এখন এখন যদি না নিতে পারেন, কিছুক্ষণ পরে বা একদিন পরে যদি আপনি নেন, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় চলে আসবেন। এখন আপনি বলেন স্যার, কোনো বুদ্ধিমান লোক কি পেছনে থাকতে চায়, কোনো বুদ্ধিমান লোক কি পেছনে থাকতে চায় স্যার? আমি যতটুকু জানি যে আপনি অনেক এডুকেটেড, স্মার্ট, বিচক্ষণ এবং বুদ্ধিমান। সো আমি আপনাকে বলবো যে স্যার আপনি কি এখানে থাকবেন নাকি এখানে থাকবেন, আপনি খুব দ্রুত সিদ্ধান্তটা আপনি ফাইনাল করেন। সো আপনি দেখেন, লম্বা লাইন কিন্তু আপনার অপেক্ষা করছে, কারণ বাংলাদেশে মানুষের অভাব নেই। আপনার বাংলাদেশে আপনার এই পরিমাণ মানুষ, যেখানে একটা চাকরির অ্যানাউন্সমেন্ট হলে এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনার ভোরবেলা গিয়ে আপনার লাইন ধরে।
নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য স্যার হাজার হাজার লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক অপেক্ষা করছে। আপনার আজকের এই সিদ্ধান্ত আপনাকে কিন্তু লাখ লক্ষ লক্ষ লোকের টিমের মালিক বানিয়ে দিবে। সো আপনি যদি সিদ্ধান্ত দেরিতে নেন, তাহলে আপনি ওই লক্ষ লক্ষ লোকের পেছনে পড়ে যাবেন। ফলো আপের সময় একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আলটিমেট গোল, আপনার আলটিমেট গোল হচ্ছে যে আপনার সামনে যে প্রসপেক্ট আছেন তাকে ইয়েস বলানো, সিদ্ধান্ত নেওয়া এবং তার অর্ডারটা কনফার্ম করা। ফলো আপের আলটিমেট গোল হচ্ছে যে আপনার তাকে ইয়েস বলানো, তার আপনার অর্ডারটা কনফার্ম করা এবং তাকে আপনার বিজনেসের পার্টনার বানানো। সাকসেস নেভার কাম উইথাউট ফলো আপ ইউর গোল। কখনোই ফলো আপ ব্যতীত আপনার লক্ষ্য, আপনার সফলতা কখনো আসবে না। সো ফলো আপ করতে আপনাকে লেগে থাকতে হবে সিস্টেমের সাথে, লেগে থাকতে হবে আপলাইনের সাথে, লেগে থাকতে হবে অ্যাসোসিয়েটের সাথে, লেগে থাকতে হবে আপনার প্রসপেক্টের সাথে। আবার রিপিট করছি, ফলো আপ করার জন্য, রেজাল্ট বের করার জন্য, সফলতা আনার জন্য লেগে থাকতে হবে আপনার সিস্টেমের সাথে, আপলাইনের সাথে, অ্যাসোসিয়েটের সাথে, সম্ভাব্য আপনার প্রসপেক্টের সাথে। আপনি যদি এই পলিসিগুলো মেনটেন করে আপনি ফলো আপ করতে পারেন, তাহলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন। তো আমাদের আলোচনা প্রায় শেষের পথে এবং শেষ করব। আজকের আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত সকল লাইভ অন ফাইটারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের এই আলোচনা অনেক কাজে দিবে এবং আপনাদের এই প্রাণবন্ত আলোচনা আপনারা আপনাদের টিমেও এটা ডুপ্লিকেশন করবেন। লাইভ অনের স্লোগান হচ্ছে লিভ ইউর ড্রিমস। আমরা মাসের একেবারে শেষ পর্যায়ে আপনার অবস্থান করছি। আজকে হচ্ছে